তুমি দাদাকে একটা মাইক দাও, দাদা হাউসের সাথে ঘোরা বলে দিই, সবাই শুনতে পাবে। উনি বলে দিন, ওনার ভাষায় বলো, তুই না ওনার ভাষায়। অপারেটর মাইক, অপারেটর কোথায় তুমি? হচ্ছে হচ্ছে হ্যাঁ বলুন, এদিকে ওদিকে থেকে জানান। আমি একটা সত্য কথা বলার জন্য দুঃখিত। জাস্ট 2টায় আপনারা এখানে ফিরে আসবেন, যারা ফিরে আসবেন না তারা ক্লাসে অনুপস্থিত থাকবেন, স্যার ক্লাস চালিয়ে যাবেন 2টা থেকে। আপনার আগ্রহকে আমি অ্যাপ্রিসিয়েট করি। আচ্ছা, তাহলে আমরা টিউবারকুলার ডায়াবেটিস নিয়ে বলছিলাম, আমরা পোস্ট ট্রমা সিনড্রোম নিয়ে বলেছি, পোস্ট রেবিস সিনড্রোম নিয়ে বলেছি। এরপর তারপর স্যার আমি তখন কিন্তু আপনার কথা জবাব দিয়েছি, বাচ্চা হলে বুঝবো কি করে কসমোডের কিনা। আপনি আমার সঙ্গে একমত হয়েছেন না আরেকবার বলতে হবে? টিউবারকুলার ডায়াবেটিস শৈশবে বুঝবো কেমন করে? বয়স 3 ঘন্টা বা 1 ঘন্টা। হ্যাঁ, কথা হলো এর মধ্যে কোনো অস্বাভাবিকতা তো নেই। গুললে সবার একটু ভালো লাগে, অস্বাভাবিকতা নেই, কিন্তু আছে। কিরকম? ডাক্তারবাবু, এই বাচ্চা জন্মাবার পর কাঁদেনি, অনেকক্ষণ চেষ্টা করার পর তবে কেঁদেছিল, তারপর তো কান্নাকাটি ছিল না কয়েকদিন, তারপর সেই যে কান্না শুরু হয়েছে, কান্না তো থামে না। তারা কিন্তু বলবে গুললেও থামে না, খেতে দিলেও খায় না, কিছুতেই কিছু না। সেটা কিন্তু হাইড্রোফোবিয়া না পোস্ট রেবিস সিনড্রোম। তাহলে কেন ও জন্মাবার পর কাঁদতে দেরি হলো? কেন এত কিছু করে কাঁদাতে হলো? আচ্ছা, যে ঘটনাটা তোলবার জন্য ভালো হলো। এবার চলুন আমরা ছোট বাচ্চাদের কথায় যাই, অন্য মায়ালম বা ড্রাগে। আপনারা এমন শিশু দেখেই থাকেন, ওই লাঞ্চের আগে বলে দিস তো ফোন নাম্বারটা একটা একটা করে ডিজিট বলবি। শিশু এসেছে আপনার চেম্বারে, বয়স ক ঘন্টা? ও না চেম্বারে আসলে আইসিসিউতে আছে। আইসিসিউতে আছে বললে কিন্তু কাজ শেষ, আর কোনো অসুবিধা নেই। কিন্তু আইসিসিউতে নেই, তাহলে কিন্তু মুশকিল আছে। আইসিসিউতে 200 পাঠাবে, ঝামেলা আছে। পরে পরেও ফ্যামিলি নিয়ে ভাববেন, এখনকার মতো বাঁচুন। বলুন কি হয়েছে? না বাচ্চা খাচ্ছে, বাচ্চা তো খাচ্ছেই না। না সেইখানে নাহলে কি আর আপনার কাছে আসি? ও খাচ্ছে না, চুল কাটছে, ভাবলাম পেটে ব্যথা, তেল মালিশ করেছি, চুপ করে না, আরো কাঁদে, কোলে নিয়ে ঘুরেছি, আরো কাঁদে, খেতে দিলে খায় না, আরো কাঁদে। এবার তো আপনার কান্না বাকি আছে। ঠিক আছে, ওকে এখন কাঁদতে দিন। একটু বলুন তো দেখি, তোর মা কোথায়? ওই তো বসে আছে, দেখুন। এটি আপনার কত নম্বর বাচ্চা? 1 নম্বর বাচ্চা। বিয়ে হয়েছে কদিন? ওই বিয়ে হতেই ও পেটে এসেছে। কেন তো আপনি বাচ্চা নিতে চাইলেন? আপনি বউ চুপ করে, স্বামী বললো আমরা চাই না, যাইছিলাম না বলে খেয়েছিল, কিন্তু বাচ্চা নষ্ট হলো না। এই যে কথাটা, ওষুধ খেয়েছিল বাচ্চাকে মারবার জন্য, উপরওয়ালা বাচ্চাকে মারেনি, তার জন্য ওর এত কষ্ট। এই কষ্ট কিন্তু হাইড্রোফোবিয়া আমি একমাত্র ডাক এই ওষুধ খেয়েছি। একটা কথা মনে পড়েছে, এবার এটা বলে দিলে পরে হাইড্রোফোবিয়ার ক্ষেত্র। মেয়েরা ওসিপি, ওরাল কন্ট্রাসেপটিভ পিল খায় বাচ্চা না আসবার জন্য। শ্বাসকষ্টের মানুষেরা ইনহেলার নেয়, তারপর নাক বন্ধ হয়ে যাওয়ার জন্য নেজাল ড্রপ নেয়, তারপর হাঁটু ব্যথা কোনো ওষুধে যাচ্ছে না বলে একজন আয়ুর্বেদিক ওষুধ পাওয়া যায়, আসলে আয়ুর্বেদিক ওষুধ নয়, ওরা চিটিং বা
মিথ্যাবাদ, ওরা মিথ্যাবাদী, ওর মধ্যে স্টেরয়েড থাকে। এইগুলো খেলে আরাম, কত বড় আমি ডাক্তার দেখিয়েছি, 1000 টাকা নষ্ট করেছি, কিচেন 60 টাকা প্যাকেটে। এই সব কিন্তু ভয়ঙ্কর। এই হিস্ট্রি যদি পান, হাইড্রোফোবিনাম জিততেই হবে। কোন হিস্ট্রি? ওরাল কন্ট্রাসেপটিভ পিল মানে হচ্ছে স্টেরয়েড। সস্তা ব্যথার ট্যাবলেট খেলে কমে, স্টেরয়েড। তারপর ইনহেলার, স্টেরয়েড। নেজাল ড্রপ, স্টেরয়েড। স্টেরয়েড ইতিহাস থাকলে আপনি কোনো ওষুধ দিয়ে কিচ্ছু করতে পারবেন না, চেষ্টা তো করলো অবশ্য। তারপর আপনি অগত্যা হাইড্রোফোবিনামকেই জড়িয়ে ধরবেন। স্যার বলেছিল, স্যার দিয়ে তো দেখি। পরের দিন পেশেন্ট বাড়ি কিন্তু রসগোল্লা পাঠাবেই পাঠাবে, আপনারাই খাবেন, আমাকে এই প্রথম আমার বাচ্চা ঘুমিয়েছে, আমরাও ঘুমিয়েছি। কালকে লোকেরা প্রতিবেশী দরজা ধাক্কাতে মরে গেলাম নাকি, 10টা বেজে গেছে, আপনাকে উঠি না। কারণ কদিন রাত ঘুম নেই। তাহলে হাইড্রোফোবিনাম আর একটা পয়েন্ট যোগ হলো, হিস্ট্রি অফ স্টেরয়েড টেকিং, অথবা বর্তমানে স্টেরয়েড নিচ্ছেন কোন মহিলা, কোন মা, কিন্তু বাচ্চা না আসে, সেটা কিন্তু স্টেরয়েড ক্যান্ডিডেট করতে পারে একজনা। হাইড্রোফোবিনাম বলুন, এক্ষেত্রে হ্যাঁ, পিল তো ওরাল কন্ট্রাসেপটিভ পিল, ওটা এক ধরনের হরমোনের ট্যাবলেট। সমস্যা হয়, কেউ সরু হয়, কেউ মোটা হয়, কারো মাথা করে, কেউ স্বামী স্ত্রী মেলামেশার আনন্দ হারিয়ে ফেলে। স্বামী বলে আবার বিয়ে করবো, তোমার দেওয়া দেবো, তোমাকে ছেড়ে দেবো। কারণ কে করে দিয়েছে? ওরাল কন্ট্রাসেপটিভ পিল। এবার যদি সত্যি কথা বলি, ওরাল কন্ট্রাসেপটিভ পিল অ্যাকচুয়ালি কি করে? ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন হরমোন প্রোডাকশনের ডিসটার্ব ঘটায়। একটা সুস্থ মাকে ওষুধ খাইয়ে অসুস্থ করে দেওয়া হয়। কিন্তু ব্যাপারটা কিরকম? একটি সুস্থ মা মানে একটি সুস্থ মেয়ে পরিণত বয়সে একটি সুস্থ ছেলের সঙ্গে মিলবে, তাদের সন্তান হবে, এটাই তো নিয়ম, প্রকৃতির নিয়ম। কিন্তু সরকার দেখলো এই প্রকৃতির নিয়ম মানতে গেলে জায়গা থাকবে, শুধুই মানুষকে খাচ্ছে, কোন মাংস বিক্রিয়ার মতো দরকার নেই। তখন সরকার থেকে পলিসি নেওয়া হলো, হোক ও 2-1টা মা পুস্তক দিকে এসে যায়, পৃথিবীতে দুনিয়ার দেশ তো বাঁচুক। তার জন্য ঠিক করা হলো, দাও মেয়েদেরকে অসুস্থ করে দাও। কেমন করে করবে? না, হরমোন খেয়ে করে দাও। কিরকম অসুস্থ? ও যতই মিলুক বাচ্চা হবেই না। এই হলো কাহানি। এইবার কথা হলো, আমার ডাক্তারবাবু প্রশ্ন করেছে, যদি যে লুপ করানো হয় তাহলে কি হবে? যদি টিউবেক্টমি করা হয় তাহলে কি সমস্যা হবে? সমস্যা এই ব্যাপারে একটা কথা, সবাই সমস্যাটি ফিল করেন না। যারা ফিল করেন তাদেরকে আপনি ওষুধ দিন। এটা কিন্তু পোস্ট ইঞ্জুরি কেস, পোস্ট ট্রমা সিনড্রোম। কারণ যেটা করানো হয়েছে ওটা ওকে ইঞ্জুরি ট্রমা করা হয়েছে, কেটে দেওয়া হয়েছে, ওটাও ট্রমা। অর্থাৎ কার্বোপ্যাথি হওয়া উচিত যদি না আদারওয়াইজের মধ্যে কসমোলিটার ইত্যাদি ইত্যাদি থাকে। পাইকারি কথাটা কার্বোপ্যাথি, কিন্তু হোমিওপ্যাথি করতে হবে, কিন্তু এভাবে নয়। হোমিওপ্যাথি করতে হবে, ওকে যাচাই করতে হবে ও আসলে কি, কোন ড্রাগ, ওর ভাইটাল ফোর্স, কোন মেডিসিনের ভাইটাল ফোর্স, সেভাবেই অ্যাকচুয়ালি করতে হবে। কাল আমি বলেছিলাম, জলের তোড়ে রেলগাড়ি নিচে ঢুকে গেল, মাথায় আঘাত পেল, ওষুধের দরকার হয়নি, কারণ তার আগেই সে নিজের কারণে ব্যাসিলাম খেয়েছিল। যেহেতু ব্যাসিলাম খেয়ে ওর ভাইটাল ফোর্সকে স্টিমুলেট করা ছিল, আঘাত লাগলেও রুখে দিয়েছে। তার তো বলেছিলাম মেডিসিন ছাড়া ভাইটাল ফোর্সকে কি করে স্টিমুলেট করতে হয়। হয়নি, আমি শুনতে পাইনি। স্যার, হ্যাঁ বলুন। ভোগান্তের জন্য হোমিও সেলেক্টেড কোনো ওষুধ কি আছে? আরেকবার যে বন্ধ করানোর জন্য, মানে বন্ধ করানোর জন্য
মানে কি? মানে একটা মাকে অসুস্থ করা। আমরা তো মানুষকে সুস্থ করবার জন্য লড়াই করছি না। অন্য কোনো পদ্ধতি না না না, সেটা হোমিওপ্যাথি না। অনেকে করেন ওষুধ দিয়ে, কিন্তু সেটা হোমিওপ্যাথি না। হোমিওপ্যাথি মানুষের মঙ্গলের জন্য, অমঙ্গলের জন্য নয়। এবার আপনি বলবেন একটা বাড়িতে 10টা বাচ্চা, এটা কি মঙ্গল? এইটি আমি জানি না, এইটা আমি উপরার উপর ছেড়ে দেব। আখরিত হয়, কারণ তুমি তো অপ্রাকৃতিক অবস্থায় চলে গেলে না, নিজের প্রকৃতিটাকে হাতে নিয়ে নিলে। কি পড়ে আছে স্যার? এই যে তুমি কি বলো, আপনার বলে ক্ষতি আছে কিনা? তোমার কথা জবাব দিচ্ছি। আপনারা দেখে থাকবেন, খ্রিস্টান মিশনারিতে প্রচুর মেয়ে বিয়ে করে না। হিন্দুদের ছেলেরা মেয়েরা যারা ধর্মগত বিয়ে করে না। সম্ভবত ইসলাম ধর্ম আছে যারা এই ধর্মেই থাকে, বিয়ে থা করে না। আছে? নেই? আচ্ছা বেশ, আচ্ছা ঠিক আছে। যারা করে না তাদের জন্য বলছি, যারা করে বিয়ে থা করে না তাদের কথা বলছি। এরা কিন্তু প্রকৃতির নিয়মকে ভায়োলেট করে। বাংলাটা কি হবে? প্রকৃতির নিয়মকে প্রকৃতির বিরুদ্ধে কাজ করে। কিন্তু প্রকৃতি ক্ষমা করে না। যার জন্য যারা অবিবাহিত অবস্থায় জীবনযাপন করেন, অনেকে তো বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি হয়ই না, ওদের চেষ্টা করেও এমনও হয়। এরা মহিলাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার থেকে শুরু করে জরায়ু ক্যান্সার, সার্ভিক্সের ক্যান্সার হওয়ার জন্য তৈরি হয়ে যায়। কারণ প্রকৃতির নিয়মে সে অপোজিট সেক্সকে পায়নি। অন্যদিকে পুরুষরা, কারণ হোমিওপ্যাথি ম্যাথমেটিক্যাল লেখা আছে কোনেয়া ম্যাকুলেটাম, আমি ওই কথা বলবো না। ওই মানুষটি যা সেটাই হবে। কোনেয়া ম্যাকুলেটাম ওই সবাইকে একই মলম লাগানো, এটা হবে না। সত্যি সত্যি ইন্ডিকেশন চাই। পুরুষ যারা বিয়ে থা করে না, প্রকৃতির নিয়মকে বিরুদ্ধাচরণ করে, এরা খুব দ্রুত ডায়াবেটিস, তারপর হাই প্রেশার ইত্যাদিতে আক্রান্ত হয়ে পড়ে। কিন্তু যারা করে তারাও তো আক্রান্ত হয়, সে কথা আলাদা, এদের কথা আলাদা। এদের প্রসঙ্গে যা বলা হয়, এরা প্রকৃতিকে বিরুদ্ধাচরণ করেছে, ফলে অপারেশনটা ওই গ্রুপেই পড়ে। তুমি প্রকৃতিকে বিরুদ্ধাচরণ করেছো, অপারেশন করলে ওই ওরা বলে ওখানে একটু কেটে দেবে, কিন্তু এমনটি নয়। তাহলে তো উপরালায় কেটে দিতে পারতো, যা ব্যবস্থা করবে না, এরপরে আর হবে না, সে না। আচ্ছা, আবার শিশু এসছে আপনার চেম্বারে, শিশুটা হাত পা নাড়ে খুব খেলা করছে, জ্বর হয়েছিল এখন অত নেই, খেলা করছে। আপনার দিকে ভালো লাগলো, আপনি একটু মুখটা আদর করে দিলেন, বাচ্চাটা তো দারুণ। তো মা তো অত কথা বলছে, সঙ্গে ওর দাদি এসেছে, সবাই কথা বলছে, বাচ্চা কিছু বলছে না, বাচ্চা শুধুই হাসছে। পাশে আরো একটা বাচ্চা প্রায় একই বয়সের, সে আবার বিরাট কথা বলছে। আরে এইটি তো বাচ্চা, কি আবার কথা বলবে, ওই বৌমা ওই সেই কত কথা বলছে। আমরা এই বাচ্চাদের এই আচরণ থেকে দুটো ড্রাগে পৌঁছতে পারি। একটি ড্রাগ পূজা, একটি ড্রাগ মেডুরিনাম। পূজা জন্মসূত্রে কম কথা বলে, কিন্তু একটি রুগী যখন আপনার কাছে এসে 60 বছর বয়সে, সে কখনো বলতে পারবে না আপনাকে এমন কথা বলতো কি বলতো না। তার জন্য আলাদা রাস্তা আছে। আমি 60 বছরের মহিলা বা পুরুষকে জিজ্ঞাসা করবো আপনার বন্ধু কত ছিল, যদি পূজা হয় সে অনেক তো বন্ধু হয় না, পরিচয় হয় ঠিকই তো, আন্তরিক বন্ধু। এই বন্ধু পৃথিবীতে আবার কে হবে? কেন বন্ধু মানে তো বিশ্বাস করা যায় যাকে, বিশ্বাস কাকে করবেন আপনি? ঠকেছেন জীবনে, তাহলে বুঝতে। আচ্ছা, তো আপনি তো কখন বন্ধুত্ব করেননি কারোর সঙ্গে, কেউ তো আপনাকে বন্ধুর মতো ভালোবাসত নিশ্চয়ই, সে আর আমি কি করে বুঝবো? না মানে আমি বলছি যে কোনো বন্ধু যদি বলতো তোমাকে কথাটা বললাম, কাউকে বলো না, আপনি কি করতেন?
কি করবো? সে বলতাম না। এই বলতাম না বা দু রকম আছে, মানে আপনাকে তো বললো বলো না, আপনার যদি পেটটার মধ্যে সুসুর করে কাকে বলি, কিন্তু আপনি বলেননি। আপনি কি সেই না বলার দলে? বলেছে বলো না, বলো না। কোন দলে আপনি? বলবো না। কোন দলে? বলেছে বলবো না, তো বলবো না। এটা একটা কনফার্মেশন। আর একটা হলো বিয়ের রাতে, যদি বিয়ে হয়ে থাকে, বিয়ের রাতে আপনি বেশি কথা বলেছিলেন না আপনার পার্টনার বেশি কথা বলেছিল? আপনি বেশি শুনেছিলেন না আপনার পার্টনার বেশি শুনেছিল? হয়তো বাবা হেসেই ফেললো, না মানে বলতে তো হবে, এ তো ওষুধের জন্য জিজ্ঞেস করেছি। আর একজন যে বসে আছে ও বলবে, ও জীবনেও কিছু বলে না, কোনো সত্যি কথা বলে না। আমি কত কথা বলবো, বলি না। আমি তো বুঝতে পারি মিথ্যা কথা বলতে, ও বলবেই না। এই না বলা এরা শুরু করেছিল জন্মাবার পরে, আর আজ যে 90 বছর বয়স, আজও না বলাই রয়ে গেছে। আমাকে কেউ মাত্র সুমন, সুমন আছিস? হ্যাঁ, একই লোক থাকবে নাকি তাই? হ্যাঁ, ওই তো সবার সুমন পাগল। ও বলে একটা লোক একরকম থাকে নাকি? শুনলে কিন্তু একরকম থাকে। সেদিনও কথা বলতে পারে ছোট্ট বাচ্চা। আজকে কদিন পরে ও কবরে যাবে, বয়স 100 বছর 1 মাস, এখনো কম কথাই বলে। আমরা ওইগুলি বলেন, এগুলো তো আমরা জন্মসূত্রে জেনেটিক্স এর মধ্যে পাই, জিনের মাধ্যমে পাই। কারণ ওই বাচ্চাটির বাবা কথা বলে না, মা কথা বলে। এগুলো পেয়েছে যে জিনের সূত্র ধরে। ও কি এমনি এমনি কথা বলে না, এটা ভেবো না। ওর জিন এই বৈশিষ্ট্যকে এনে দিয়েছে। জীবন চলে যাক, কথা বলবো না, ছোট থেকে কথা বলেনি তো। থুজাকে আমি ছোট্ট একটা ফর্মুলা করে দিয়েছি, আপনারা দেখেছেন। মুরব্বী সম্ভবত ঘুমিয়ে গেছেন না, বেশ। থুজা কে? সে পরিবার কেন্দ্রিক। এই পরিবার কেন্দ্রিক ছোটবেলায় কি করে বোঝা যায়? পরিবার কেন্দ্রিক বাচ্চারা নিজেদের লোকেদের কোলে কোলে ধরে, বাবা, দাদা, দাদি, নানা, নানি ইত্যাদি ইত্যাদি আপনজনদের কোলে কোলে ধরে। অন্য লোক কোলে নিতে গেতে যাবে না। এই প্রসঙ্গে সিভিলিজের কথা না বললেই হচ্ছে না। সে হলো ওই বাচ্চা সবার কোলে কোলে যায়। আবার টিউবারকুলোসিসের বাচ্চা সবার কোলে কোলে যায়। আমরা বুঝবো কি করে? দেখুন, টিউবারকুলোসিসের মধ্যে সিফিলিস ছিল, সিফিলিটিক মায়াজম। ওই মায়াজমের কারণে সবার কোলে গেছে, কিন্তু এখন আলাদা করার মতো বয়স আসেনি। তাই টিউবারকুলোসিসকে আমি ওরকম বলতে পারছি না। পারবো যদি দেখতে পাই ও কাঁদলে চুপ করে যায়, সরি কোলে কান্না করলে, কোলে নিয়ে ঘুরলে চুপ করে যায়। সিফিলিটিক বাচ্চা সবার কোলে যায়। আমি লাঞ্চের আগে চট জলদি শেষ করতে চাইছি, এই জন্যে পরে তো আমি একটা একটা করে লেখাবো। তখন লেখাটা তো যে কেউ পাঠিয়ে দিতে পারবে। আপনার থাকুন আর না থাকুন, কোনো ক্ষতি হবে না, কিন্তু গল্পটা তো জানা থাকুক। তাহলে আমরা দেখলাম বাচ্চা জন্মে আইসিইউতে, চিন্তা নেই, আইসিইউতে যায়নি, বাড়িতে এসেছে, বাচ্চা কান্না করছে, সিমট্রিক বাচ্চা কান্না করছে, টিউবারকুলার বাচ্চা কান্না করছে, থুজা বাচ্চা কান্না করছে, মেডো বাচ্চা কান্না করছে। এই কান্না করা বাচ্চা, ওই ছোট্ট বাচ্চাকে আমি ঠিক করবো কেমন করে? প্রথমে বললাম কান্না করছে কোলে নিলে চুপ করছে না, বা কেউ কোলে নিলে চুপ করছে, কোলে নিলেই চুপ করছে, সিকিউরিটি বাচ্চা। কোলে নিলেই চুপ করছে না, ঘুরে ঘুরে বেড়ালে চুপ করছে, টিউবারকুলার বাচ্চা। শুধুই নিজেদের হোক ছোট বাচ্চা, তবুও সবার কোলে যায় না, শুধু নিজেদের লোকের কাছে যাচ্ছে, শুধু মায়ের কোলে যাচ্ছে, মায়ের কাছে যাচ্ছে, নিজেদের লোকের যাচ্ছে। আর একটু সময় লাগে ঠিক এটা বুঝতে। তাহলে আমরা বলবো সাইকোটিক বাচ্চা। সেই সাইকোটিক বাচ্চা নিজেদের কোলে কোলে থাকছে, নিজেদের লোকেদের কাছে, সে যদি মুস্কি হাসে, মুখে কিছু না বলে, থুজা বাচ্চা। আবার যদি ওইরকম নিজেদের কোলে কোলে ঘুরছে কিন্তু অনেক কথা বলছে,
হ্যাঁ সোয়া বাচ্চা বলিনি, বলবো না। এই জন্য বলবো না, এখান থেকে কিছু সুরাহা করা যায়, চেষ্টা কম করি। ব্যাক ক্যালকুলেশন করবেন, কোনোটাই যখন না তখন কিন্তু মনে বলছে ওটা সরাই না হতে পারে, কারণ কোনো দিকেও যায়নি, তো নয়, কোনো দিকেও যায়, সব ক্যারোটি। ইয়াস, ক্যারোটি। স্যার একটুখানি যাও না গো। হ্যাঁ, মেডো বাচ্চা এবং চুজা বাচ্চা, মানে একটা বললে ভালো হয়, আমি দুটো বলছি। মেডো বাচ্চা এবং চুজা বাচ্চা তুই যদি পরিবারের সদস্যদের কোলে যায়, এর বাইরে যায় না, নাম্বার 1। শুধু পরিবারের লোকেদের কোলে যাবে, নাম্বার 1। নাম্বার 2, স্যার আমি লিখিয়ে কিন্তু দেবো। নাম্বার 2 হলো চুজা বাচ্চার সঙ্গে কথা বললে, বড়রা কি কথা বলে, বড় হবে, ডাক্তার হবে, কলেজ যাবে, ইঞ্জিনিয়ার হবে, তো চুজা বাচ্চারা শুধুই মুস্কি হাসে, মনে হয় যেন কত বুঝছে, কিন্তু মুখে শব্দ করে না। মেডো বাচ্চা ও তো অনেক কথা বলতে যায়, কিন্তু কথা বলার মতো নিউক্লিয়ার ম্যাচিওর করেনি, উ আ করে সব ফু হয়ে বেরিয়ে যায়, অনেক কথা বলে ফেললো, কিছুই বেরোলো না। এটা খুব ভালো বোঝা যায় ও মেডো না চুজা। তার জীবনের প্রথমেই যদি আমরা বুঝে নিতে পারি শুধু হাসি দিয়ে, এটা কিন্তু অনেক বেশি মজাদার হবে, কোনো সিমটমের বালাই নেই। মাকে জিজ্ঞেস করা হয় তো বাচ্চারা এলে, এই যে বাচ্চা দেখুন না, মায়ের থেকে আপনি বেশি বুঝবেন, কারণ মায়ের ওটা খেয়াল থোড়ি না করে। বাচ্চা মুস্কি আসতো না, মুখে শব্দ করতো, ডাক্তার সাহেব কি করে বলবো, ওর বয়স তখন 15 বছর, ও হাসতো না, কি করতো, ও 15 বছর, আমার ফাইন, ঠিক আছে, বলো তোমার বন্ধু আছে কতগুলি? মা বলছে বন্ধু তো দেখি না, ও তো কোনোদিন কাউকে বাড়িতে আনেনি। কি তোমার সঙ্গে কারো বন্ধুত্ব নেই? তোমার সঙ্গে কোনো ছেলের বন্ধুত্ব নেই, মেয়েরও বন্ধুত্ব নেই? মা আবার বলছে ও সব থেকে বলবে নাকি, শয়তান ছেলে, কিচ্ছু বলে না। কি হলো? আমরা আরেকটা কথা বলি, আজকে ভাবুন রমজানের ছুটি হবে, স্কুলে এরকম সময় ম্যাজিক থেকে দেখায়, তো ভাবুন 2 বন্ধু, একজন সোজা একজন মেডো, স্কুল ছুটি হয়েছে, বাড়িতে আসছে, দুজনের মা রাস্তায় দাঁড়িয়ে আছে, অনেক দূর দেখা যাচ্ছে, বাচ্চা মায়েদের দেখেছে, মায়েরা বাচ্চাদের দেখেছে, বাচ্চা মানে চিৎকার করছে, জানো মা। মা বলছে তুই এখানে তারপরে বলবি, ওখানে চিৎকার করতে হবে না। আর একটা বাচ্চা তো কাছে এলো, মা বললো কি হয়েছে, কি রে কথা বলছিস না যে, কি হলো? ও কি মানে চুজার পেটে 3 বার ঘুষি দিলেও একটা কথা বলো, হাইড্রোফোনকে ঘুষি দেওয়া লাগে না, শুষ্কু দিলে সব বলে ফেলে। কিরে তোর মুখটা হাসি হাসি লাগছে, আর যা হয়েছে চল বলবো, সুতরাং শুষ্কই লাগে মাত্র, আর ওকে পেটে ঘুষি মারলেও কিছু বেরো না। ফলে আমরা মায়েদের থেকে গল্প করতে করতে বুঝে যাব কি দেবো, বলুন না ম্যাথমেটিকা কখন পড়বে? তবে ধুলো যাতে না পড়ে কাগজ দিয়ে জড়িয়ে তো রাখুন, দায় টিকলে পড়বে। আপনি কি বলেছি আপনি শুনেছেন? আপনাকে বলছি শুনেছেন? বলেছি কখন ম্যাটেরিয়াল পড়বেন, আর ম্যাটেরিয়াল মধ্যে এই কথা লেখা নেই। মেয়ের বাচ্চা দূর থেকে চেঁচায় মা ম্যাজিক দেখিয়েছে, সোজা বাচ্চাকে মা 3 বার কিস করার পরে বলেন ম্যাজিক, আর কিছু বলেইনি, খালি একটা শব্দ উচ্চারণ করেছিল 3 বার ঘুষি দেওয়ার পরে। সেই জন্য বইয়ের দরকার অনেকটাই কমে যাবে, শুধু গল্পগুলো, হোমিও দর্শন যদি মাথার মধ্যে গর্ভস্থলে ঢুকিয়ে নেয়, আর এই গল্প আপনার মৃত্যুর পরেও ভুল হবে না। মানে হলো আপনি আপনার ছেলে মেয়েকে শিখিয়ে দিয়েছেন, শুনে রাখ এই হলে এই হয়, আপনি মারা গেছেন, ওরা তো হয়ে গেছে। আর সত্যি সত্যি আমরা কি মারা যাই? আপনারা ভেবেছেন কোনোদিন? আমরা কিন্তু মারা যাই না। ভাবুন আমার বয়স 60, মানে সত্যি সত্যি 60,
তো আমার বাবা বেঁচে আছে, ভাবুন তার বয়স 90। আমার বাবা আমাকে তৈরি করেছিলেন কি দিয়ে? কিছু দিয়েছিলেন। তাহলে আমার বয়স 95। আবার আমার বাবাকে তার বাবা দিয়েছিলেন কিছু একটা, তার বয়স 150 বছর, তা আমার বয়স আবার 150 হয়ে গেল। তাহলে আমাদের প্রত্যেকের বয়স কয়েক কোটি। আমরা একটাই জিনিস দিয়ে একে শুধু জামা পাল্টাই, কিন্তু কালকে জামা পরেছি, আজ যেতে পরেছি। আমরা কেউ মারা যাই না গো। তাই তো বলে বাপ কবেটা হয়েছে, বাপটা ছিল চোর, ছেলে হয়েছে চোর, বাপটা ছিল পণ্ডিত, ছেলে হয়েছে পণ্ডিত। তাহলে আমরা কেউ মারা যাই না, শুধু জামাটা যেমন ছিঁড়ে গেলে ফেলে দেওয়া হয়, তাই হয়, আর কিছু হয় না। তাই আমাদের বয়স কয়েক কোটি বছর প্রত্যেকের বয়স। কি বলছিলাম? বাচ্চাদের হাসি দেখেও শুধু পৌঁছানো, এগুলো আমি একটু একটু ছোট্ট করে লেখাবো। অনেকেই লেখে নিয়ে আমি বলেছিলাম লিখিয়ে দেবো, লাঞ্চের পরে লেখাবো। এবার চলুন, সিপিটিক বাচ্চা টিউবারকুলার বাচ্চার মধ্যে মিল কেন আমি বলেছি, কিন্তু সিপিটিক বাচ্চা বড়, এখন তো বয়স হয়েছে, কি করে বুঝবেন? তুমি কি করো? পড়াশোনা করি। পড়াশোনা করো। পড়াশোনা করে কি হয়? কি হবে পড়াশোনা করে? কি ভাবছো তুমি? কিছু ভেবেছো নিশ্চয়ই। ও যখন ভাববা তখন ভাববো, এখন তো আমি ছোট আছি, এখন কি ভাববো? সিধা জবাব। আপনি যদি সোজা মেডিকে প্রশ্ন করেন কি ভাবছো, ভেবে তো রেখেছি, বলো অমুক হবো। কেন না? আমার পরিবারের জন্য আমাকে কিছু করতে হবে। কেন? বাবা মা ছোট থেকে বড় করেছে, ওদের জন্য কিছু করা হয়নি। মায়ের জন্য কিছু জিনিস, বাবার জন্য কিছু জিনিস, বাড়িটাকে একটু বদলাতে হবে। আজও বৃষ্টি হলে জল পড়ে, ঝড় ঝাপটা আসলে ঘরের জিনিসগুলো ভিজে যায়, তো ভালো বাড়ি করবো। সব কথাগুলি পরিবার কেন্দ্রিক। সেই ছোট্ট বয়সেও বাড়ির লোকেদের কাছে ছাড়া যেত না। ও কি বোঝে পরিবার কেন্দ্রিক? কিন্তু দেখুন ও সব বোঝে। আসলে আমরা যাকে শিশু বলছি, ওর বয়স তো কয়েক কোটি বছর। দেখুন হিসাব পাকা, এ আমার নয়, আমি যাবো না করে, এ আমার, আমিও করে যাবো। দেখুন ওই সত্যি সত্যি বইয়ের হিসাবে শিশু হতো, ও বলতে পারতো না, ও বুঝতো না। বাচ্চা আবার কি সবার করে ওই যায় না। আবার দেখুন সিকিউরিটি বাচ্চা ওই কথা কেন বললো? যখন ভাববো তখন ভাববো। ও এত ঝামেলা মাথা নিতে চায় না। তাই আমি কাল বলেছিলাম পি বেরোনো না, আর হোমিওপ্যাথি সিভিল নাম এক। ও লাইট দিয়ে যাওয়ার পর কিন্তু ওখানে সিভিল নাম নেই, রেপার্টরিতে নেই। কিন্তু আপনি যদি সিভিল নামকে আমার লেখা থেকে শৈশব, পেট থেকে পড়া থেকে 100 বছর বয়স পর্যন্ত আমি যেভাবে লিখেছি, শৈশব, কৈশোর, যৌবন, বড় বয়স, বার্ধক্য, আপনারা দেখতে পাবেন একটা জিনিসের প্রতিধ্বনি। সে কোনো ভার নিতে চায় না, কোনো সমস্যায় জড়াতে চায় না, যার জন্য বিয়ের পরে বউকে নিয়ে ঢুকে করে নিয়ে চলে যায়। কেন? পরিবারের ঝামেলা আন্দোলন করবো আমি কি কারণ? বাবা মা বাবার কেন না, সবার আছে তো ঠিক আছে, সবাই টাকা তুমিও তাই করো, ওরা আছে, আমি তো বড় নই, আমার দরকার নেই। মানে ও বাবা মার বোঝা বলবেন, বিয়ে করলে বড় নিয়ে পারি কেন? তুমি স্কুল কি ব্যাপার? তুই তোর বাবা মাকে দেখলি না যে? শোনো, বাবা মার বয়স হচ্ছে, ওরা এখন আমার ছেলে মেয়েটাকে মানুষ করতে হবে, খাওয়া দিতে হবে। আমি আমার এই সরকার আমার ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করতে পারি। তুই নিজের সরকার দেখলি শুধু সবাই সবার জন্য ভাবে, আমি আমারটা ঢুকে, বাবা বাবা একটা ভাববে, বড়রা আছে এসে আমরা একবারে লেখাবো, যারা পরে আসবে তারা লিখে নেবেন, কোনো দোষ নেই। শুরুতে লেখানো শুরু করবো। আমার এখনো বলতে
কারণ শুধু আপনাদের রেসপন্স চাই আমি, যেভাবেই হোক স্যারকে নিয়ে আসা হবে, শুধু আপনাদের উপস্থিতি আমাদের কাম্য। যে ইংরেজি শব্দগুলো আমার মুখ থেকে বেরিয়েছে সেগুলো তো বলতে হবে যে এই ইংরেজি শব্দটা বুঝিনি, তাহলে আমি তো আমার তো মনেও নাই কি ইংরেজি শব্দ ব্যবহার করেছি। আমাকে না বললে কি করে বুঝবো? এখন না বললেও হবে, পরে ফোনে জানতে চাইলেও বলে দেবো, কেমন? আর এখন সরাসরি বললেও বলে দেবো। ইংরেজি শব্দ যেগুলি বলেছি তার মানে এগুলো তো সেমিনারের প্রশ্ন নয়, তো কেস, কেসের কথা কি এইখানে এমনি হয়? তবু বলা উচিত আমার, সময় হবে তো। আর তাছাড়া এই যে লেখা আছে 2002, কথা হচ্ছে আমি তো এগুলি করাইনি এইখানে, আমি তো অন্য কথা শিখিয়েছি। আমি বলেছি রোগীর ক্ষেত্রে যা কিছু আছে লিখো ভালো করে মন দিয়ে, কিন্তু কাগজটাকে রোগীর পেশেন্টকে না লিখিয়ে ফেলে দাও। ও আজকে কোনো কাজে রাখবে না, পরের দিন কাজে রাখবে, যখন আসবে তখন বলতে হবে আপনি দেখুন এইগুলো বলেছিলেন, আজকে তো এগুলো বলছেন না, তাহলে আপনি বলছেন কেন যে আপনি ভালো নেই, ইত্যাদি ইত্যাদি। যখন বাচ্চা কোনো ওষুধ খেয়ে ফেলে দেওয়ার চেষ্টায়, এই দেখুন কি লেখা, হ্যাঁ গর্ভপাত, কিন্তু বলেনি না গর্ভপাত করতে চেষ্টা করেছে, ব্লিডিং হচ্ছে এখন ওষুধ খেয়ে, এখন কি করবে? ও তাহলে তো ওটাকে ওয়াশ করতে হবে। ব্যক্তিগত মানে এই সমস্ত প্রশ্নগুলো কি হচ্ছে যে আমরা যেটা নিয়ে আগাচ্ছি সেই প্রশ্নই আসে। ঠিক আছে না, স্যার কি বলেছিলেন আপনি? আচ্ছা, আমাদের স্যারের একটা প্রশ্ন আছে না স্যার? হ্যাঁ, এই আরেকটা ব্যাস। যদি কোনো বাচ্চা অসুস্থ হয়, তার তো আমরা ওষুধ দেবো, সেই সাথে বাচ্চা অসুস্থ হওয়ার পরে মা অসুস্থ হবে, এর ওষুধ লাগবে। তো যদি আমরা বাচ্চার জন্য ট্রিটমেন্টটা দিই সারের থিওরিতে, এক্ষেত্রে মায়ের কি আলাদা চিকিৎসা দেওয়া লাগবে? এটা প্রশ্নটা খুবই যুক্তিযুক্ত, কিন্তু কথা হচ্ছে ওই কথা আর হবে না। আগেকার ক্লাসিক্যাল ফার্মিংতে বলা হয় ও মাকে দিলে বাচ্চার হয়, বাচ্চাকে দিলে মায়ের হয়, ও হবে না। কথা হচ্ছে মায়ের বাপ মা এক, বাচ্চার বাপ মা আর এক, তাই ওই হিসাব হবে না, পাইকারি হিসাব আর হবে না। কারণ মায়ের ওষুধ হবে তার বাপ মা থেকে, আর বাচ্চার ওষুধ হবে তার বাপ মা থেকে। না না দাদা, সেটা হবে না, কারণ আমরা তো অসুস্থতার জন্য কিছু, আমি তো বলেছি অসুস্থতার জন্য চিকিৎসা নেই, যেটা বা সুস্থ আছে তার জন্য চিকিৎসা, মানে ও যাবে অসুস্থ হয়নি তার জন্য চিকিৎসা। এখন কি হয়েছে, এখন ওর দেখা যাবে না, ওর লিখতে হবে রোগীর সাথে, কারণ পয়সা দেবে তার জন্য লিখতে হবে। ডাক্তার লিখছিল, আর লেখেই নাই, শোনেই নাই, এটা তো কিছু হবে না। কোপটা বেসতে ক্যাজুয়াল, কোপটা বেসতে মানে হচ্ছে কি, মানে হচ্ছে এই রুগীটা আপনি পারবেন, আর ওই রুগী সকালে 3টে রাতে 3টে দেখি। এবার সত্যি সত্যি দেখে পারেননি, মানে হলো আপনি তখন আগে যে মানসিক জোর আপনার মধ্যে ছিল, দৈহিক এবং মানসিক জোর, মানে ওভারকাম করবার একটা শক্তি, এটা হলো একটা মানুষের কোপ আপ স্টেট। আর কিছু হবে না, সব শেষ হয়ে গেল। আগে যা করতাম
তাও পাচ্ছি না এখন, যা শিখে এলাম তা আরো গেছি। আগে যাও রোজ একবার হতো, এখন মোটেই হয় না। ফেইল্ড স্টেট ফালতু। এখন কি করি কিছু বুঝতে পারছি না, না আগে ফিরে যেতে পারছি, না এখনকারটা বুঝতে পারছি, শিখতে পারছি। এটা ফেইল্ড স্টেট। সোজা কথা হলো, একটা মানুষ যখন ভাইটাল ফোর্স স্ট্রং থাকে, ভাইটাল রিঅ্যাকশন সাফিসিয়েন্ট থাকে, তখন ওই মানুষটার মানসিকতাকে বলা হয় কোপড আপ স্টেট। কিন্তু যখন ওষুধ খাওয়ার পর মানুষটি ভেঙে পড়েছে, মানুষটি ঠিক হচ্ছে না, আর কিছু হবে না, ফেইল্ড স্টেট। আচ্ছা লেখাবো, ঠিক। সকালে শুরু করেছিলাম, দু ধরনের রোগী আসে, এক ধরনের কথা বলেছিলাম, কিন্তু আমার এই কেসটা শুনে তখন আনন্দ হয়েছিল, গোপালগঞ্জের একটা স্বার্থ। কিন্তু এর পরে পরে এমন একটা ঘটনা ঘটেছে, আমার মনে হচ্ছে যে আশাটা বৃথা হয়ে গেল। কেন? সব ঠিকঠাক বলেছি, সব ঠিকঠাক শোনার পরেও আপনারা বলতে পারছেন না। এক দুজন বলতে পেরেছেন, আর বেশিরভাগই বলতে পারছেন না কোন ওষুধে যাব। কিন্তু আমি কিন্তু সব বলে ফেলেছি। আমি এমন কথা লুকিয়ে রাখিনি যে ওটা আমার কাছে এলে পয়সা নেবো তবে বলবো, এটা আমি করিনি। আমি নিজে যতটুকু জানি সবটুকুই বলেছি। তা সত্ত্বেও আমার এখন আপনাদের কাছে জিজ্ঞাসা, আপনারা মন দিয়ে শুনেছেন, বুঝেছেন, এক কথা আমি বারবার বলেছি, তা সত্ত্বেও আপনারা কেন বলতে পারছেন না যে এই মেডিসিন হয়, কমপক্ষে এটাই বলুন এই মেডিসিন হয়তো হতে পারে, কনফার্মেশনটা পড়ে, এইটুকু তো কমপক্ষে বলুন। তাহলে আমার একটা সান্ত্বনা নিয়ে বাড়ি যাবো। কি এতগুলো ডাক্তারবাবু এসেছিলেন, তাহলে আপনাদেরকে যদি 1000 দিয়ে গুণ করি, তাহলে এত হাজার মানুষ এবার সুন্দরভাবে জীবনযাপন করবে। এই মনটা আমি নিয়ে যেতে পারবো কিনা তাই ভাবছি। যা হোক, এবার লিখে তো দেই। সকালে লিখেছিলাম হরিবেল মানে ভয়ঙ্কর, নো হরিবেল হলে হাইড্রোফোবিনাম, তাহলে নো হরিবেল, নো হাইড্রোফোবিনাম। যেখানে কেস হিস্ট্রিতে কোথাও ভয়ঙ্কর কিছু নেই। আমি এও বলেছিলাম একটি বাচ্চা শান্ত, এটা হরিবেল কেন, ভয়ঙ্কর কেন? কেন ওপরের বাঁচবে না, তাই ভয়ঙ্কর। যদিও চুপ করে আছে, কিন্তু আমি বুঝতে পারছি কত জনে চিৎকার করছে, কারণ বাঁচবে না বেশি। তো হরিবেল, তাই আমি ডিকটাম বলেছি হাইড্রোফোবিনামের জন্য, নো হরিবেল, নো হাইড্রোফোবিনাম। বেশ, তাহলে আমরা সবাইকে হাইড্রোফোবিনাম দেবো না, কারণ হরিবেল না হলে আমরা কাউকে হাইড্রোফোবিনাম দেবো না। লাইফ হিস্ট্রিতে অনেক কিছু আছে, বাপ মায়ের অনেক কিছু আছে, কিন্তু কোনোটাই ভয়ঙ্কর নয়। তাহলে হাইড্রোফোবিনামের কথা মুখে আনা যাবে, কারণ হাইড্রোফোবিনাম ছাড়া আরো কত ড্রাগ আমাদের কাছে আছে। তাহলে আমি হাইড্রোফোবিনাম সম্পর্কে অনেক কথা বলেছি, যেটা বলা হয়নি যে ভয়ঙ্কর যদি কোনো ইতিহাস না থাকে তাহলে কিন্তু হাইড্রোফোবিনাম দেওয়া যাবে না, মানে হলো নো হরিবেল, নো হাইড্রোফোবিনাম। কিন্তু সব রোগীর তো ভয়ঙ্কর ইতিহাস থাকে না। যদি না থাকে, তার জন্য আমরা, কারো ফোন বাজছে, ওয়াহিদ সাদিক, যদি যদি আমরা ভয়ঙ্কর কোনো কিছু না পাই, ভয়ঙ্কর কিন্তু বিচার করে ভয়ঙ্কর। একটি বাচ্চা, কি সুন্দর বাচ্চা, সবাই প্রশংসা করছে, দারুণ, বয়স 4-10 বছর বয়সের অঙ্ক করে দিচ্ছে, এটা ভয়ঙ্কর। আমি বলেছিলাম, আপনারা নিশ্চয়ই মনে রেখেছেন, কিন্তু তবুও তো ভুলে যাচ্ছেন আপনারা, তাই আমার ভয় হচ্ছে। বাড়ি যেয়ে হয়তো যার আগে দরকার না তাকে দিয়ে দিলেন, আর যার দরকার থেকে দিলেন না, তখন বলবেন এই সারা কি শিখালো, তো মরে গেলাম, আমাকে গালাগালি করবে। সেই জন্য মন দিয়ে শুনুন প্লিজ। ভয়ঙ্কর ব্যাপারটা কিন্তু আপনাকে হিসাব করতে হবে, মনে মনে অঙ্ক করতে হবে, তবে আপনি কিন্তু ভয়ঙ্কর ডিসিশন নেবেন। হাইড্রোফোবিনাম একটা বিষ, বিষ নিয়ে সহজে খেলা যায় না। ফলে হাইড্রোফোবিনাম দিতে গেলে ইতিহাসে ভয়ঙ্কর থাকতে হবে।
হ্যালো, আপনার সবাই কি এই কথাটা বুঝলেন? ভয়ঙ্কর না থাকলে হাইড্রোফোবিক নাম হবে না। ভয়ঙ্কর না থাকলে হাইড্রোফোবিক নাম হবে না। ভয়ঙ্কর মানে চিৎকার চেঁচামেচি ইত্যাদি হতে পারে, কিন্তু চুপ থাকলেও ভয়ঙ্কর হতে পারে। লেখাপড়া করে না, মদ গাঁজা নেশা করে, এই তো ভয়ঙ্কর হতে পারে। কিন্তু কোনো নেশা করে না, ভীষণ শান্ত, কখনো লাগে না, এও কিন্তু ভয়ঙ্কর হতে পারে। মদ গাঁজার কথা মনে করে একটা কথা মনে পড়লো, আমি আমার লেখার মধ্যে লিখে দিয়েছি সম্ভবত। সে হচ্ছে মদ গাঁজা মানে নেশা যারা করেন, কেন করেন সেটা আগে বুঝতে হবে। সেটা বুঝবার আগে যেটা বুঝতে হবে তার ছোটবেলাটা। এই যে অঙ্ক আপনারা শুনলেন, এই অঙ্ক হিসাবে ওষুধ হলে মদও যাবে, গাঁজাও যাবে, অপোজিট সেক্সের নেশাও যাবে, আবার ভয়ঙ্কর রোগ থেকেও মুক্তি পাবে। যেখানে মদ খাওয়া মানুষকে ওষুধ খাওয়ানো সম্ভব না, সেখানে তার একটা ওষুধ আপনি একটা পুড়িয়ে আপনি জলে গুলে রেখে দেবেন, সে যে খাবারই খাবে তার মধ্যে 1 চামচ করে দিয়ে দেবেন, ও দেখবেন কেমন করে বদলে গেছে। কিন্তু কি ওষুধ হলো সেটা জানছি না। যে ওষুধ হবে, হতে পারে সরিনাম, হতে পারে হাইড্রোফোবিনাম, হতে পারে আদারওয়াইজ কোনো ড্রাগ, কিন্তু যেটাই হবে না কেন 200 দিয়েই শুরু করবেন। আর 200-এর একটা দানা 1 গ্লাস জলে মিলিয়ে রেখে দেবেন। সে যে খাবারই খাক না কেন তাকে তার মধ্যে 1 চামচ করে দিয়ে দিন। বিড়ি, সিগারেট, চরস, ড্রাগ, ওটা আলাদা কথা বেটা। হ্যাঁ, কি বললো? ও কিছুই বোঝেনি। বাবু তুমি মাল খাও, বউকে বলবা মাল ছাড়তে বলতে বাপের বাড়ি পাঠাবো, কিন্তু বউকে বলবো আমাকে লুকিয়ে খাইয়ে দিই, ডালের সাথে, মাছের ঝোলের সঙ্গে, ভাতের সঙ্গে, দুধের সঙ্গে, দইয়ের সঙ্গে, রসগোল্লার সঙ্গে, সবের সঙ্গে। কিন্তু প্রথমে পৌঁছানো দরকার ড্রাগটা কি হবে, ওষুধটা কি হবে। এই ওষুধটা কিন্তু মদ খাওয়া উপলক্ষ হবে না, ছোটবেলা থেকেও কি ছিল তার উপরে হবে। মদ কেউ ছোটবেলায় খায় না, বড় হলে খায়, বিড়ি সিগারেট বড় হলে খায়। ওষুধ কিন্তু আসবে জন্মে কি হয়েছিল, কেঁদেছিল না কাঁদেনি, যদি কেঁদে থাকে কি করলো, চুপ করেছিল, ইত্যাদি ইত্যাদি। যা হোক, তো আমরা হাইড্রোফোবিনাম নিয়ে আর কথা বলছি না, শুধু একটা কথা ভালো করে মন দিয়ে বুঝুন, হরিবেল না থাকলে হাইড্রোফোবিনাম হবে না, ভয়ঙ্কর না হলে হাইড্রোফোবিনাম হবে না। ভয়ঙ্কর মানে কিন্তু ভয়ঙ্কর না, ভয়ঙ্করের আরো অর্থ আছে, যেটা বললাম সুস্থ সুন্দর মেধাবী সেও ভয়ঙ্কর। কারণ যে মেধাটা তার কাছে 10 ক্লাসে হওয়ার কথা ছিল সেটা হয়েছে ক্লাস 1-এ, ক্লাস 2-এ। এইটা ভয়ঙ্কর মেধা, এটা কোনো ভালো মেধা নয়। আচ্ছা, এবার যেটা দেখবার এবার হচ্ছে আমরা আবার যাকে দেখবো সে কিন্তু ভয়ঙ্কর কোনো ইতিহাস নিয়ে আসেনি। আমরা প্রথমেই যেটা জিজ্ঞাসা করব, এই বাচ্চা জন্মাবার পরে কেঁদেছিল কিনা। 1 নম্বর কথা, জন্মাবার পরে কেঁদেছিল কিনা। জন্মাবার পর সাধারণত যারা খারাপ অসুখে ভুগছে তারা জন্মাবার সঙ্গে সঙ্গে কাঁদে না। ডাক্তার বাবুরা কিছু পদ্ধতি প্রয়োগ করে পা ধরে উঁচু করে, পিঠে মেরে, ইত্যাদি ইত্যাদি করে কাঁদাবার চেষ্টা করেন। এত কিছু করেও যারা কাঁদে না তারা মারা যায়। আমি একটি মেয়ের বাচ্চার কথা জানি, একটি পেশেন্টের কথা, জন্মে কোনো দিন কাঁদেনি কিন্তু বেঁচে ছিল। এমআরআই করে দেখা গেছে মাথার মধ্যে বড় বড় 2টো টিউমার। ডাক্তার বলেছিল এই বাচ্চা আপনি নিয়ে যাবেন, কোনো কাজে লাগবে না। বললাম ওদের আবার বাচ্চা হতো না। অনেক কষ্ট করে 10 বছর ধরে বিভিন্ন চিকিৎসা করে এই বাচ্চাটি হয়েছিল। তো হয়েছিল 2টো বড় বড় টিউমার নিয়ে জন্মেছিল। আমি লেটেস্ট খবর জানি না, হয়তো বেঁচে আছে, কিন্তু সে উন্মাদ,
আমার কাছে তাকে এনেছিল উন্মাদের জন্য, কিন্তু তখন আমি হাইড্রোফোবিয়া নাম্বার পোস্ট অফিস সিনড্রোম নিয়ে কিছু জানি না, ফলে আমি কিছু করতে পারিনি। যদি এখন হতো আমি তাকে হাইড্রোফোবিনামই দিতাম, কারণ সে তো ভয়ঙ্কর টিউমার নিয়ে এসেছে মরবার জন্য, কারণ ডাক্তার বলেছিল এই বাচ্চা আপনি নিয়ে কি করবেন, কোনো কাজে আসবে না। তাহলে এবার যদি আমি অন্যদিকে যেতে চাই, তাহলে আমি বললাম বাচ্চার কান্না, আপনারা এমনি লিখুন বাচ্চার কান্না। কান্নাটা কি হলে কি না হলে একটা একটা ড্রাগের নাম লিখবেন। প্রথমে পয়েন্টটা লিখুন, ছোট্ট শিশুর কান্না, এই হলো হেডিং, ছোট্ট শিশুর কান্না। নাম্বার 1, ওগুলোতে এবিসিডি দেবেন, একটা একটা পয়েন্টে এবিসিডি। আর এবিসিডির এগেইনস্টে যে কথাগুলি সেটা হচ্ছে 1, 2, 3। জন্মে কাঁদেনি, জন্মে কাঁদেনি। হাইড্রোফোবিনাম হতে পারে, কনফার্মেশন নেই, হতে পারে। পরের নম্বর মানে 2, জন্মে কেঁদেছিল, এত কাঁদত ঘুমোতে দিত না। 2 নম্বরে লিখলেন, এর সাব পয়েন্টে ক খ গ লিখুন। জন্মাবার পরে কেঁদেছিল, এরপরে এর নিচে ক খ গ দিন। জন্মাবার পরে কেঁদেছিল, জন্মাবার পরে কেঁদেছিল। এগেইনস্টে অ আ ক খ বা ক খ দিন। কোলে নিলেই সেই কান্না বন্ধ হতো, কোলে নিলেই সেই কান্না মানে জন্মের পরে পরবর্তী সময়গুলিতে কথা বলছি। একটা তো জন্মের পরে কাঁদেনি, হাইড্রোফোবিয়া হতে পারে। এবার হচ্ছে জন্মের পরে কেঁদেছিল, তার মানে মোটার উপর ঠিক ছিল। এবার বলা হলো সেই কান্না মানে পরবর্তীকালে, ধরুন 2 দিন 4 দিন বয়সে, সেই কান্না কোলে নিলেই বন্ধ হতো। এমনকি যে কেউ কোলে নিলেই বন্ধ হতো, এমনকি যে কেউ। এইটুকু হয়েছে, কোলে নিলেই বন্ধ হতো, এমনকি যে কেউ। সিফিলিনাম এবং টিউবারকুলার ডায়াথিসিস, মানে নাহলে 3টে ড্রাগ লিখতে হবে। আপনি লিখতে চান লিখতে পারেন, টিউব ব্যাক ড্রস। সিফিলিনাম, টিউবি টিউব, ব্যাক বিএসি ব্যাক, ডিআরএস ড্রস। যে কেউই হতে পারে। জন্মাবার পরেই কেঁদেছিল, পরবর্তীকালে এই কান্নার সময় যে কেউ কোলে নিলে কান্না বন্ধ হতো। ওষুধ হতে পারে সিফিলিনাম, হতে পারে টিউব মানে টিউবারকুলিনাম, হতে পারে ব্যাক মানে ব্যাসিলিনাম, হতে পারে ড্রস মানে ড্রসা রন্ডিফোলিয়া। এবার হচ্ছে আচ্ছা পরের নাম্বার মানে 3। এবার হচ্ছে 3 নাম্বার, জন্মাবার পরে এই কান্নার সময়ে
কোলে নিলেই কান্না বন্ধ হতো না, ঘুরে বেড়ালে কান্না বন্ধ হতো। ছোট্ট করে লিখুন, অর্থাৎ যে কেউ কোলে নিয়ে ঘুরে বেড়ালে তবেই কান্না বন্ধ হতো। যে কেউ, চাইলে ব্র্যাকেটে লিখতে পারেন আপন পর, যে কেউ কোলে নিয়ে ঘুরে বেড়ালে তবেই কান্না বন্ধ হতো। আবার বলছি, কান্না বন্ধ হতো আপন পর, যে কেউ কোলে নিয়ে ঘুরে বেড়ালে তবেই বন্ধ হতো। এবার লিখুন, সিফিলিনাম কিন্তু হবে না, সিফিলিনাম কিন্তু হবে না। তাহলে এবার লিখুন, তাহলে সিফিলিনাম, এত বড় নাম লেখার দরকার নেই, SYPH, সিফিলিনাম কিন্তু হবে না। তবে টিউব ব্যাক ড্রস, টিউব টিউবারকুলিনাম, ব্যাক ব্যাসিলিনাম, ড্রস ড্রসেরা রোটান্ডিফোলিয়া, এদের যে কেউ হতে পারে। একটা কথা বলে নি, এবার লিখবেন না, এটা শোনবার বুঝবার। সেটা হচ্ছে, আপনি পেশেন্ট পার্টিকে মাকে জিজ্ঞেস করলেন এর পায়খানা কেমন হয়, ওর পায়খানা হয় না। আপনি এভাবে জিজ্ঞাসা করবেন না, বলবেন ও কি আপনার বুকের দুধই খায়, বা বড় হয়ে গেছে বাচ্চা, মা এসেছে, বলেন আপনি ওকে কতদিন শুধুমাত্র বুকের দুধ খাইয়ে বাঁচিয়ে রেখেছিলেন? মা বলল একদিনও না, অথবা বলল 7 দিন বুকের দুধ পেয়েছিল তারপরে পায়নি, কারণ সিজারিয়ান সেকশনে অ্যান্টিবায়োটিক দিতে হয় বলে দুধ শুকিয়ে যায়। তাই যদি হয় তাহলে আর কিসা, দুধ শুকিয়ে গেলে তখন বাইরে থেকে দুধ দেওয়া হয়, বাইরের দুধ খাওয়ার পরে প্রবলেম হয়েছে। সে আপনাকে জানতে হবে, যদি মা বলেন যে 7 দিন আমি বাঁচিয়ে রেখেছিলাম আমার বুকের দুধে, তাহলে ভাবা যাবে যে এই বাচ্চাটি কিন্তু কনস্টিপেশন হওয়া বাচ্চা নয়, এর পায়খানা ঠিকই হতো, কিন্তু হতভাগ্য বলে ওকে মায়ের দুধ দেওয়া যায়নি, বাইরের দুধ দিতে হয়েছিল। আর যেদিন থেকে বাইরের দুধ দেওয়া হয়েছিল সেদিন থেকে কিন্তু ওর পায়খানার সমস্যা হয়েছিল, 2 দিন 3 দিন বাদে পানের ফোঁটা দিয়ে। এক্ষেত্রে কিন্তু আপনি কনস্টিপেশনকে নিতে পারবেন না, তাহলে কিন্তু ভুল হবে। তাহলে দেখলেন তো, যে আপনি যে মাকে জিজ্ঞেস করবেন এই বাচ্চার পায়খানা জন্ম থেকে কেমন করেছে, পায়খানা ভালো না, সে তো সেমিনার শোনেনি আর ম্যাথমেটিক্যাও পড়েনি, তখন আপনাকে বলতে হবে, আপনি প্রথমে বলুন ও ভূমিষ্ঠ হওয়ার পর কয়দিন আপনার বুকের দুধ খেয়ে বেঁচে ছিল। আমার বুকের দুধ তো খেয়েছে না, না ও কথা বলেনি, শুধুমাত্র আপনার বুকের দুধ, বাইরের 1 ফোঁটা দুধও নয়। ও ডাক্তারবাবু তো 7 দিনও খায়নি, আমার দুধ শুকিয়ে গেছিল। দুধ শুকিয়ে যাওয়ার পরে কিন্তু ওর পায়খানা সমস্যা হয়েছিল, তাহলে আপনি কনস্টিপেশনকে নিতে পারবেন না। কারণ এই কনস্টিপেশনের জন্য দায়ী ছিল বাইরের খাবার।
আবার দেখুন ওর পায়খানা বরাবরই ভালো, তবে যখন ভাত খাওয়া শিখলো তখন পায়খানার সমস্যা হলো। তাহলে কিন্তু পায়খানার সমস্যা নিতে পারবেন না, কনস্টিপেশন নিতে পারবেন না, কারণ কনস্টিপেশন এসেছে খাবারের দোষ। তাহলে আপনাকে কনস্টিপেশন আর নর্মাল স্টুল এই ডিসিশনে পৌঁছতে অনেক কথা খরচা করতে হবে। মায়েরা কিন্তু এত গুরুত্ব দিয়ে বলে না, ধর ওতে কি হবে, ও শক্ত নরম একই, ডাক্তারি শেষ। সেই জন্য ঘুরিয়ে ফিরিয়ে আঁকিয়ে বাকিয়ে জিজ্ঞাসা করতে হবে কদিন কি দুধ খেয়েছিল আপনার, বাইরের খাবার কবে থেকে দিয়েছিলেন, 1 চামচ করে, ইত্যাদি ইত্যাদি। কেন কথাটা উঠলো এই জন্যে, শিশু ঘুরে বেড়ালে কান্না বন্ধ করতো, আমি টিউবারকুলার ডায়াবেটিসের মধ্যেই ফেলবো আর 3টে দাগের মধ্যেই ওকে আনবার চেষ্টা করব, সেক্ষেত্রে আমাকে তো পায়খানার সাহায্য নিতেই হবে। কেন, আমি তাকে কি দেবো, টিউবারকুলিনাম দেবো, ব্যাসলিনাম দেবো, ড্রসা দেবো, কি দেবো, এই পথটা তো বলে দেবে পায়খানার ক্যারেক্টার। সেই জন্য এখানে কিন্তু অনেকগুলো কথা খরচা করতে হবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে, ভুল হলে কিন্তু আপনারা আমাকেই দোষারোপ করবেন। আচ্ছা, এবার হলো এই পায়খানার করানোর আগে বলা হয় কিন্তু লেখা হয়নি, ওখানে ফর্মুলাটা লিখে দেওয়া আছে। আমার মন বলে না আর লিখতে হবে, কসমোপলিটান প্লাস কনস্টিপেশন। কিন্তু কনস্টিপেশন এটা কি, কনস্টিপেশন এটা কি আপনার ভুল তো হচ্ছে না, যে মা আপনাকে ভুল গাইড করছে, ভুল পথে গাইড করছে। ফলে আপনি কিন্তু খুব সাবধানে কনস্টিপেশনের ডিসিশনটা তবে নিতে হবে, কারণ দেখুন ড্রাগ বদলে যাচ্ছে। একটা হচ্ছে টিউবারকুলিনাম বোভিনাম, আর একটা হচ্ছে ব্যাসিলিনাম। কিন্তু লুজ মোশন প্রথম দিন থেকেই এটার জন্য খুব কষ্ট পেতে হবে না, কিন্তু এটাও জিজ্ঞেস করতে হবে, আচ্ছা আপনি তো বললেন আপনার দুধ পাইনি, তো দুধ পান আর না পান প্রথম থেকে আপনি হচ্ছে পতলা পায়খানা, কারণ বাইরে থেকে খাবার দিতে হতো, 3 ফুট দিতে হতো, একসময় তো 3 ফুট ছেড়ে দিল, ও তো ভাত ধরলো, তো ও তো ভাতের সঙ্গে আরো সব খাবার ধরে নিল, তখনও পতলা পায়খানা, তখনও পতলা পায়খানা। তাহলে কিন্তু আপনি ড্রসরাতেই থাকবেন। এবার হচ্ছে শিশু 3 নাম্বার, শিশু কাঁদলে শুধুমাত্র নিজেদের লোকেদের কাছে যায়। মানে আগে কোনটা 3 হয়েছে, এবার 4 হবে। শিশুটি, আচ্ছা ও শিশু কান্না করলে শুধুমাত্র নিজের পরিবারের লোকেদের কোলেই যেত, পাশের বাড়ির লোকেদের কোলে যেত না। শিশু কান্না করলে নিজের বাড়ির লোকেদের কাছেই যেত, অন্য কারো কোলে যেত না। এই কথাটি প্রকৃতপক্ষে ওই শিশুটির পরিবার কেন্দ্রিক মানসিকতার পরিচয় দেয়। এই বিষয়টি প্রকৃতপক্ষে পরিবার কেন্দ্রিক ধারণারই পরিচয় দেয়। নম্বর পেজের কথা তো একই,
কেউ বলেছিলেন না 3 নম্বর আর কয় নম্বর পেজের কথা তো দুরকম হয়ে যাচ্ছে, 5 আর 8, 8 আর 5, 4 আর 5 তাও দেখে নিচ্ছি। আমি তো ভুলেই যেতাম, আপনি তো ভাই আরেকবার মনেও করলেন না। কোন পয়েন্টে গো? 4 আর 5 শরিক শুধু 1 পেজে আছে। কেমন? হ্যালো, 1 নম্বর পেজে সোরাটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, 2 নম্বর পেজের 3টে কলাম শুধু থাকবে, ঠিক আছে। 1টা কলাম বাদ যাবে। ও, কেমন? হ্যাঁ। সোরাটা ও পেজে নেই। তাহলে ওই ওষুধগুলো কোন কোন কলামের সঙ্গে যুক্ত হবে? ওই যে ওটা হচ্ছে আপনার 2 নম্বর কলাম, যা লেখা হয়েছে 2, 3, 4। আচ্ছা, ওটা মানে ওটা লেখা উচিত ছিল। বেশ, কি যেন বলছিলাম, 4 নম্বর বলেছি না? বলেছি নিজের লোকেদের কাছেই যাবে। এবার হচ্ছে অন্য একটি কথা, ওখানে লেখা আছে যদিও বা, তবু আমি একটু বলি বা আপনারাও লিখে রাখুন এখানে। সে হচ্ছে, আপনারা শুনে থাকবেন কোনো মা এসে বলে এই বাচ্চাটা এমন হয়েছে আমার সঙ্গে যেন আঠার মতো লেগে থাকে, পায়খানায় যাব, প্রস্রাবখানায় যাব, স্নান করতে যাব, ওকে সঙ্গে নিয়ে যেতে হবে। সে যে কি কষ্ট, সে তো সম্ভব হয় না। ফলে কাজে কি করব, সব সময় আঠার মতো লেগে থাকে। সোরাতে এই ঘরে লিখে দিয়েছি, সেটা হলো, কিন্তু কেন মায়ের সঙ্গে শরিক বাচ্চা আঠার মতো লেগে থাকে, এটা কিন্তু আমি বলিনি, আপনারা প্লিজ একটু লিখে নিন। শরিক বাচ্চা মায়ের সঙ্গে আঠার মতো লেগে থাকে কেন, লিখুন তো বলছি। শরিক বাচ্চা মানে শরিক মায়াজমের বাচ্চা, মানে শরিক পিডোমিনার বাচ্চা, শিশুটি মায়ের সঙ্গে আঠার মতো লেগে থাকে কারণ আবার বলছি, শরিক বাচ্চা, শরিক শিশু মায়ের সঙ্গে আঠার মতো লেগে থাকে কারণ কারণ দিয়ে একটা ড্যাশ দিন, ড্যাশ দিয়ে লিখুন অ্যাংজাইটি, ANXIETY। আপনি এই ডিকশনারি পড়বেন, অ্যাংজাইটি, ফিয়ার সব একই মানে, অ্যাঙ্গুইশ সব একই মানে, কিন্তু মেটাফরিক মিনিং কিন্তু ভিন্ন। অ্যাংজাইটি হলো, অ্যাংজাইটি আর ফিয়ার মোটের উপর এক, কিন্তু পার্থক্য আছে। অ্যাংজাইটি এবং ফিয়ার লিখবেন না, শুনুন, অ্যাংজাইটি এবং ফিয়ার দুটোই ভবিষ্যতে খারাপ কিছু হবার আতঙ্কে থাকে। অ্যাংজাইটি এবং ফিয়ার ভবিষ্যতে খারাপ কিছু হতে পারে এমন আতঙ্কে থাকে। ফিয়ার নেই তখন যখন একটা কারণে তার ভয় থাকে, যদি মা চলে যায়, যদি মা চলে যায়। এই খোকা, মানে ছোট্ট শিশু, বোঝে না কিন্তু, ভাবুন না বুঝে, এই খোকা তুই মায়ের সঙ্গে আঠার মতো লেগে আছিস কেন? খোকা বা খুকি, ও যদি লেখাপড়া যদি কথা বলতে পারতো, ও বোঝে, বোঝে বলেই আটকে থাকে আঠার মতো। ও যদি বলতে পারতো তাহলে বলতো। আপনি বুঝতে পারেন না, আমার মা না থাকলে কি আমাকে খাওয়াবে, কি আমাকে ঘুম পাড়াবে, কি আমাকে আদর করবে,
তিনটে কথা বলেছে কিন্তু ও। আঠার মতো লেগে থাকিস কেন? মা না থাকলে কে আমাকে খাওয়াবে, কে আমাকে ঘুম পাড়াবে, কে আমাকে আদর করবে, মানে কোলে নেবে ইত্যাদি। এই আতঙ্কে আমি মাকে কাছছাড়া করতে চাই না, আর তার জন্য আমি আঠার মতো লেগে থাকি। এটা হলো অ্যাংজাইটি। তাহলে ফিয়ার হলে কি হতো না, মাকে নিয়ে আমার অন্য সমস্যা নেই, কিন্তু মায়ের মতো কেউ আমাকে ভালোবাসে না, মা না থাকলে আমি ভালোবাসা পাবো না, এই জন্যে আমি মায়ের সঙ্গে আটকে থাকি। ও খেতে আমাকে সবাই দেয়, আমাকে ঘুম থেকেও পাড়িয়ে দেয়, কিন্তু মায়ের মতো কেউ আদর করে না। একটা কারণে মায়ের সঙ্গে আঠার মতো লেগে থাকি, পাছে মা চলে গেলে কি হবে আমার। একটা কারণ, এটা হলো ফিয়ার। কিন্তু আগেরটা ছিল তিনটে ফিয়ার। মা না থাকলে কে খাওয়াবে, এক কে ঘুম পাড়াবে, দুই কে আদর করবে, তিন এই একাধিক ক্ষেত্রে আতঙ্ক থাকলে তাকে বলা হয় অ্যাংজাইটি। আর একটি বিষয় নিয়ে আতঙ্ক, ভবিষ্যতের জন্য আতঙ্ক থাকলে সেটা হয় ফিয়ার। সেই জন্যে শরীর বাচ্চা মায়ের সঙ্গে আঠার মতো লেগে থাকে, কারণ শরীর মানুষগুলো, শরীর মায়াজনগুলি, এদের বিভিন্ন রকম আতঙ্ক, ভবিষ্যতের আতঙ্ক এদেরকে ভাবায়, অনেক রকম আতঙ্ক, এটা কি হবে, ওটা কি হবে, সেটা কি হবে। সেই কারণে এরা মায়ের সঙ্গে আঠার মতো লেগে থাকে। মা নেই তো ঠাকুমা, ঠাকুমা নেই তো অন্য কেউ, যাকেও আঁকড়ে একবার ধরে তার সঙ্গে আঠার মতো আটকে থাকে, যেন কাজ ছাড়া না হয়ে যায়, যেন পালিয়ে না যায়, যেন ওকে ছেড়ে না যায়। এটা কিন্তু শরীর বাচ্চা অ্যাংজাইটি। তাহলে শরীর মায়াজমের সঙ্গে যে ওয়ার্ডে ঘনিষ্ঠ সম্পর্ক, সেটা হলো অ্যাংজাইটি। এই কথাটা বলছি এই জন্যে, সিপিলিটিক মায়াজমের সঙ্গে একটা ওয়ার্ড ঘনিষ্ঠ সম্পর্ক, অ্যাঙ্গুইশ। আমি লিখাচ্ছি পরে। সাইকোটিক মায়াজমের সঙ্গে দুটো ওয়ার্ড ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, সেটা হলো ফিয়ার ম্যানিফেস্টেড বাই আউটওয়ার্ড এক্সপ্রেশন। আউটওয়ার্ড এক্সপ্রেশন, আরে মেঘ আসছে, মেঘ আসছে, মেঘ আসছে, এই চলো, কি হলো, ভয় পাচ্ছ নাকি? না মানে মেঘ আসছে তো। বললো ভয় পাচ্ছে না। কি পাচ্ছিস না? কি পাচ্ছিস না? পাচ্ছিস না? মা বুঝলো। শরীর মায়াজনকে চিনতে অ্যাংজাইটি যথেষ্ট, সিপিলিটিক মায়াজনকে চিনতে অ্যাঙ্গুইশ যথেষ্ট, আর সাইকোটিক মায়াজনকে চিনতে আউটওয়ার্ড এক্সপ্রেশন, ফিয়ার আউটওয়ার্ড ম্যানিফেস্টেশন যথেষ্ট। টিউবারকুলারকে চিনতে একটা ওয়ার্ড যথেষ্ট, কসমোপলিটন। হ্যাঁ, এইটি কিন্তু গড গিফটেড। আমি বলছি একে, আমি শুধু বললাম, যদি আপনারা অর্গাননকে ফিলোসফির সঙ্গে মিলিয়ে পড়াশোনা করেন, তাহলে আপনিও পারবেন। একটা মায়াজম নিয়ে পাতার পর পাতা দেখা হয়েছে, আপনি একটা ওয়ার্ড দিয়ে বলে দেবেন আমি জানি। সোরা মানে অ্যাংজাইটি, সিফিলিস মানে অ্যাঙ্গুইশ, সাইকোসিস মানে আউটওয়ার্ড এক্সপ্রেশন, টিউবারকুলার মানে কসমোপলিটন। ফটাফট 1 মিনিটে সব মায়াজম শেষ। কিন্তু মজা তো আছে, আপনারা এক্ষুনি বুঝবেন যখন আমি সিফিলিস বলবো, সিফিলিস নাম বলবো বা সিফিলিটিক মায়াজম বলবো। তাহলে কি বললাম? আমরা সোরার কথা বলছিলাম, অ্যাংজাইটির কথা। এই শরীর বা তাহলে শরীর বাচ্চা মায়ের সঙ্গে 18 মতো আটকে থাকে। কেউ জিজ্ঞেস করছিল স্যার সোরা কি হবে, তো সেই মুহূর্তে খেয়াল হয়নি। সোরা হচ্ছে 18 লাগানো বাচ্চা। ঠিক উল্টো আরেকজন, সিফিলিস কারোর সঙ্গে 18 লাগায় না, যখন যাকে দরকার তখন তার সঙ্গে 18 লাগায়। কেন? অ্যাঙ্গুইশ। ও দেখছে মা যখন খাওয়ায় তাহলে আমার এরকম ভালো লাগে, কিন্তু অন্যরা যখন খাওয়ায় ভালো লাগে না। বলে খাওয়াবার সময় কারো কাছে যাবে না, শুধু মায়ের কাছে 18 লাগায়। আবার
যখন ওর ঘুমাবার দরকার, ঘুম পাড়াতে পারে ওর দাদি বা অন্য কেউ, ঘুমাবার সময় মায়ের কাছে যায় না, অন্যের কাছে আঠা লাগায়। কারণ শিশুলি নাম সিপ্রেটিক মায়াজম স্বার্থপর। এরা নিজের স্বার্থ নিয়ে থাকে। আমি বলেছিলাম বিয়ের পর বউ নিয়ে চলে যায় দূরে, উদ্দেশ্য ঝঞ্ঝাট ছাড়ো, কিন্তু মুখে বলে বাচ্চাদের লেখাপড়া শেখাতে হবে। মিথ্যা কথা বলে। সেটা আমরা কিন্তু ছোট থেকে বড় পর্যন্ত এই আইডিয়াটাকেই কনফার্ম করবো। তাহলে যে কথা বলছিলাম, সোরা বাচ্চা আঠা লাগায়, সিপ্রেটিক বাচ্চা আঠা লাগায় না, না লাগায় কখন? যখন যাকে দরকার, স্বার্থপর, যখন যাকে দরকার তার সঙ্গে আঠা লাগিয়ে দেয়। আচ্ছা, সোরা গেল এই প্রসঙ্গে, সিভিলিনাম গেল বা সিপ্রেটিক মায়াজমের কথা সিভিলিসকে দিয়েই বলেছি, সিভিলিনাম গেল। কান্নার কথা তখন ওভাবে বলেছিলাম। এবার হচ্ছে, আর এই সোরার বাচ্চা কাঁদে কখন? যার সঙ্গে আঠা লাগানো ছিল, যেই মুহূর্তে আঠাটা জোর করে ছাড়িয়ে দেওয়া হয়, সোরা বাচ্চা কাঁদে। সোরা বাচ্চা কাঁদে না কেন? নিজের আঠা লাগানো মানুষটি কাছে থাকলে কাঁদে না, আঠা লাগানো না থাকলে কাঁদে। অন্য কেউ কোলে নিলে তার কাছে যায় না, শুধু মাকেই খোঁজে। কারণ মায়ের জন্য তার অনেক দুশ্চিন্তা আছে। মা চলে গেলে কে ঘুম পাড়াবে, কে খাওয়াবে, কে আদর করবে ইত্যাদি। শৈশব পর্যায়ে আমরা 3-4টে জিনিস শেষ করলাম। শৈশব পর্যায়ে 5টা, কেন ওদিকে মোটে কাঁদেনি, নাম কেঁদেছিল, জিকেও কোলে এলে চুপ করেছিল, তাহলে সিভিলিনাম, ওদিকে টিউবারকুলিনাম, ব্যাসিলিনাম, লসেরা। জিকেও কোলে নিলে চুপ করেনি, শুধু মায়ের সঙ্গে আঠা লাগানো ছিল, মা কোলে নিলে চুপ করতো, তাহলে হচ্ছে সরিক মায়াজম। এরপর হচ্ছে পরিবারের লোকেদের কাছে গেলেই চুপ, সাইকো। এই পর্যায়ে কান্নার এই পয়েন্টটা শেষ হলো, ক্যাপিটাল এ। এবার ক্যাপিটাল বি, কান্না ছেড়ে আমরা অন্য পয়েন্টে যাচ্ছি। কারণ শিশু একটু বড় হয়েছে, শিশু একটু বড় হয়েছে। বি নাম্বারে লিখুন, ভাবুন 10 বছরের, এবার লিখুন 10 বছরের শিশু। বি নাম্বারে 10 বছরের শিশু, ক্যাপিটাল বি নাম্বারে 10 বছরের শিশু। এক, লিখবেন একটু পরে। মা বললেন ওই 10 বছরের 5টা শিশুকেই, তুমি তো পড়তে বসছো না, পরীক্ষা তো এসে গেল। শিশু বলল, তুমি ধরো কোন পৃষ্ঠায় কি আছে আমি বলে দিচ্ছি। মা বলল মিথ্যা বলছে, বাজে কথা বলছে। মা বলল ঠিক আছে বলো তো, তোমাকে পড়িয়েছিলাম না রবীন্দ্রনাথের জুতো আবিষ্কার, বলো। শিশু গড় গড় করে বলে দিল। মা ভাবছে আমি পড়িয়েছিলাম, আমারই তো মনে নেই, ও তো সব বলে দিল। আচ্ছা বলো দেখি ইংরেজি বই থেকে একটা কবিতা। কবি পড়িয়েছে, মায়ের মনে নেই, কিন্তু বাচ্চা গড় গড় করে বলে দিল। তুমি তো এগুলো ভালোই পারো, দেখি অঙ্ক কিরকম পারো। বলে আমার সব অঙ্ক করা হয়ে গেছে, তুমি দিদির বই থেকে বলো না, ওখানটা আমি করে দেবো। এটা কিন্তু পিআরএস। আমরা এইরকম অকাল বাক্য, মানে যে বয়সের নয় সেই বয়সে অত্যাশ্চর্য মেধা, আমরা কিন্তু একে পিআরএস এর মধ্যেই ফেলবো। মানে পোস্ট প্রেবিস
সিনড্রোম মানে হাইড্রোফোবিনাম। আপনাদের ভাষাও লিখতে পারবেন যেমন খুশি। যে সমস্ত শিশুরা অত্যাশ্চর্য মেধার অধিকারী তারা কিন্তু পিআরএস বা ওষুধ হবে হাইড্রোফোবিনাম।